আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে আমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমায় থাকবে জল স্থল বাতাস, সেখান থেকে থাকবে মোট 6 নম্বর। পরের বিষয় থাকবে বরফে ঢাকা মহাদেশ, সেখান থেকে থাকবে 4 নম্বর। পরের প্রশ্ন বিষয় থাকবে তোমাদের আবহাওয়া জলবায়ু, এখান থেকে থাকবে 3 নম্বর। আর তোমাদের ভারত থেকে থাকবে ভারতের জলবায়ু, এখান থেকে থাকবে 5 নম্বর। আর থাকবে ভারতের মাটি, থাকবে তোমাদের 3 নম্বর। থাকবে তোমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে থাকবে 2 নম্বর। থাকবে তোমাদের ভারতের অনন্য ও বন্যপ্রাণ, এখান থেকে থাকবে 2 নম্বর। তাহলে তোমাদের সেকেন্ড সামেটিভে থাকবে জল স্থল বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া জলবায়ু। আর ভারত থেকে থাকবে ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ আর ভারতের অরণ্য বন্যপ্রাণ। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। শরীর স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রতিবষ্টের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল জলে, ভূমিতে, মাটির নিচে না বাতাস? উত্তর হবে জলে। পরের প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে ট্রোপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে না এক্সোস্ফিয়ারে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। পরের প্রশ্ন, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো পাইন, শাল, মস না সেগুন? উত্তর হবে মস। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় যার সাহায্যে? থার্মোমিটার, রেন গজ, হাইগ্রোমিটার না অ্যানিমোমিটার? উত্তর হবে রেন গজ। পরের প্রশ্ন, যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো বিকিরণ, পরিবহন, পরিচলন না ঘনীভবন? উত্তর হবে বিকিরণ। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো বেঙ্গালুর, সিমলা, মৌসিনরাম না দিল্লি? উত্তর হবে মৌসিনরাম। পরের প্রশ্ন, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো ফার, ক্যাকটাস, পলাশ না গরান? উত্তর হবে পলাশ। পরের প্রশ্ন, তন্তু জাতীয় ফসল হলো ধান, গম, কফি না কার্পাস? উত্তর হবে কার্পাস। পরে হচ্ছে 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ড্যাশ? উত্তর লিখবে ট্রোপোস্ফিয়ার। পরের প্রশ্ন, সমুদ্র উপকূলের লবণাক্ত জলাভূমিতে ড্যাশ উদ্ভিদ জন্মায়? উত্তর লিখবে ম্যানগ্রোভ। পরের প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে মাটির ক্ষয় রোধে ধাপ কেটে চাষের পদ্ধতি হলো ড্যাশ? উত্তর লিখবে ধাপ চাষ। পরে তোমাদের 2 রয়েছে শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রশ্নের মান 1, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। পরে রয়েছে 2-3, এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর লিখবে ব্যারোমিটার। প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? উত্তর লিখবে উষ্ণ আর্দ্র প্রকৃতির। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? উত্তর লিখবে কন্যাকুমারিকা। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 2টি। প্রতিবষ্টের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, অ্যালবেডো কাকে বলে? আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। পরে হচ্ছে বিকিরণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়াতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই তুলনামূলক উষ্ণ স্থান থেকে অন্য কোনো শীতল স্থানে সঞ্চালিত হয় সেই পদ্ধতিকে বিকিরণ প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়াতে সূর্য থেকে আগত আলোকরশ্মি সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে প্রথমে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠ থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে বিকিরিত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। পরে হচ্ছে ল্যাটেরাইট মাটির রং লাল কেন? তো লিখবে ল্যাটেরাইট মাটিতে বৃষ্টিপাতের ফলে ধৌত প্রক্রিয়ায় সিলিকা মাটির নিচের স্তরে চলে যায় এবং ওপরের স্তরে লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইডের আধিক্য দেখা যায়। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্যই এই মাটির রং লাল। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 2টি। প্রতিবষ্টের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন?
তো লিখবে আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র এই মহাদেশে আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করেছেন। 1951 সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশে এই মহাদেশ সব রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, কিন্তু সব পরিকল্পনা ও গবেষণা শক্তির উদ্দেশ্য হতে হবে। এখানকার প্রাকৃতিক সম্পদের উপর কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না। সব দেশকেই এই মহাদেশের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য দায়িত্ব পালন করতে হবে। এই সকল কারণে আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। পরে হচ্ছে আন্টার্কটিকা মহাদেশকে পৃথিবীর উচ্চতম মহাদেশ বলা হয় কেন? তো লিখবে আন্টার্কটিকা মহাদেশ প্রকৃতপক্ষে প্রাচীন গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত একটি শিল জাতীয় মালভূমি। এর ভূমিভাগের গড় উচ্চতা প্রায় 2500 মিটার হলেও তার ওপর আছে পুরু বরফের চাদর। সব মিলিয়ে এই মহাদেশের গড় উচ্চতা পৃথিবীর অন্যান্য মহাদেশের গড় উচ্চতা থেকে বেশি। এই কারণে এই মহাদেশকে পৃথিবীর উচ্চতম মহাদেশ বলা হয়। পরে হচ্ছে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 1. স্থল ও জলভাগের মধ্যে চাপের তারতম্যজনিত কারণে মৌসুমি বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। 2. শীত ও গ্রীষ্মকালে বায়ুর বিপরীত দিক থেকে প্রবাহিত হয়ে থাকে, যেমন গ্রীষ্মকালে দক্ষিণ হাইপেন পশ্চিম দিক থেকে এবং শীতকালে উত্তর হাইপেন পূর্ব দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। 3. মৌসুমি বায়ুর প্রভাবে প্রধানত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়ে থাকে এবং শীতকাল শীতল ও শুষ্ক প্রকৃতির হয়। 4. মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় তা সাধারণত শৈলক্ষেপ শ্রেণীর হয়ে থাকে। 5. মৌসুমি বায়ু কেবলমাত্র একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়, অন্য সময় এই বায়ুর স্থায়িত্ব থাকে না বলে মৌসুমি বায়ুকে সাময়িক বায়ু বলা হয়। 6. মৌসুমি বায়ুর প্রবাহ অনেকগুলো কারণের দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে মৌসুমি বায়ু প্রবাহের কোনো সুনিশ্চয়তা নেই। তাই কোনো কোনো বছর মৌসুমি বায়ু সময়ের আগে, আবার কোনো কোনো বছর সময়ের পরে প্রবাহিত হয়ে থাকে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, জলচক্র বলতে কী বোঝো? তার সঙ্গে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? 3+2 জলচক্র। জল যে সবসময় তরল পদার্থ হিসাবে পৃথিবীতে পাওয়া যায় এমন নয়। কখনো মেঘ, কখনো জমাট বাঁধা বরফ, কখনো জলীয় বাষ্প, কখনো বৃষ্টি, শিলাবৃষ্টি, আবার কখনো তুষারপাত, শিশির, সিল্ট, এরকম বিভিন্ন রূপেই জল আছে। তাই কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় এবং গ্যাসীয় থেকে তরলে পরিণত হয়ে জলাকার আবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের পরিমাণ অটুট থাকে। এই প্রক্রিয়াকে জলচক্র বলে। প্যারা চেঞ্জ করে লিখবে পৃথিবীতে বেশিরভাগ জায়গা নিয়েই জলচক্র সম্পন্ন হয়। সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলের ধূলিকণাকে আশ্রয় করে মেঘ রূপে আকাশে ভেসে বেড়ায় এবং বৃষ্টিরূপে ঝরে পড়ে। এই ঝরে পড়া জল আবার বাষ্পীভূত হয়। উঁচু পার্বত্য জল জমে বরফ হয়। প্যারা চেঞ্জ করবে বিশ্ব উষ্ণায়ন। বাতাসে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস বেড়ে গেলে সেগুলোর আবরণ পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া তাপকে আটকে দেয়, ফলে পৃথিবী বা বিশ্বের উষ্ণতা বাড়তে থাকে। এই ঘটনাই হলো বিশ্ব উষ্ণায়ন। পরে হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং প্রতিটি স্তরের সংক্ষিপ্ত পরিচয় দাও। বা আসতে পারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর লিখবে। ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডলের বিস্তার আনুমানিক 10,000 কিমি হলেও বায়ুমণ্ডলীয় উপাদানের প্রায় 97% পদার্থই আছে ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যে। বায়ুমণ্ডলের এই অংশে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সবচেয়ে বেশি কার্যকরী থাকে। এখানে বায়ুর ঘনত্ব অধিক। ভূপৃষ্ঠের ঊর্ধ্বে উষ্ণতা হ্রাস ও বৃষ্টির সংযোগস্থলে বায়ুমণ্ডলের বিচ্ছেদতল ধরে বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা হয়েছে। 1 দিয়ে পয়েন্ট করবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপো কথার অর্থ পরিবর্তনশীল, সেই জন্য বায়ুমণ্ডলের সর্বনিম্ন পরিবর্তনশীল স্তরটি ট্রোপোস্ফিয়ার নামে পরিচিত। নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা 18 কিমি পর্যন্ত এবং 2 মেরুতে এর উচ্চতা কমে 8 কিমি পর্যন্ত হয়। বৈশিষ্ট্য: বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের 75% এই স্তরে বর্তমান। জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, ঝড়, বৃষ্টিপাত
প্রভৃতি উপস্থিতির জন্য আবহাওয়া ও জলবায়ুর সমস্ত ঘটনা এই স্তরে ঘটে, এই জন্য বায়ুমণ্ডলের এই অংশকে ক্ষুব্ধমণ্ডল বলে। 2. স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোপোজের ঊর্ধ্বে 18 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের এই স্তরটি ট্রোপোস্ফিয়ার নামে পরিচিত। বৈশিষ্ট্য: এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরের নিম্ন সীমানায় উষ্ণতা যেখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে এর ঊর্ধ্ব সীমানায় উষ্ণতা বেড়ে দাঁড়ায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. এই স্তরে বায়ুপ্রবাহ, মেঘ, ঝড় বৃষ্টি, বৃষ্টিপাত হয় না বলে এই স্তরটি শান্তমণ্ডল নামে পরিচিত। স্ট্র্যাটোস্ফিয়ার এর উপরিভাগ স্ট্র্যাটোপোজ নামে পরিচিত। মেসোস্ফিয়ার। গ্রিক শব্দ মেসো এর অর্থ হল মধ্যম এবং স্পিয়ার শব্দের অর্থ হলো অঞ্চল, অর্থাৎ মেসোস্ফিয়ার শব্দের আক্ষরিক অর্থ হলো বায়ুমণ্ডলের মধ্য অঞ্চল। স্ট্র্যাটোপোজের ঊর্ধ্বে 50 থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে মেসোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের এই স্তরে বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় এবং ঊর্ধ্ব সীমানায় উষ্ণতা কমে দাঁড়ায় 90 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. এই স্তরে বায়ুর চাপ অনেক কমে যায়। 3. উল্কাপিণ্ড এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। এই স্তরের ঊর্ধ্বে কিছু দূর পর্যন্ত এটা উষ্ণতা হবে, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। বায়ুমণ্ডলের এই অংশকে মেসোপোজ বলা হয়। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল থার্মোস্ফিয়ার নামে পরিচিত। বৈশিষ্ট্য: 1. এই স্তরে বস্তুকণা আয়নিত অবস্থায় থাকে বলে বেতার তরঙ্গ এই স্তর থেকে পৃথিবীতে ফিরে আসে। 2. এই স্তরে শক্তিশালী ইলেকট্রন ও প্রোটনের সংঘর্ষে এক ধরনের আলোকরশ্মি বিচ্ছুরিত হয়, যা সুমেরুতে সুমেরুপ্রভা এবং কুমেরুতে কুমেরুপ্রভা নামে পরিচিত। 5 নম্বর এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে 500 থেকে 750 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত আছে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরের উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়। এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য বেশি থাকে। ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের বাইরে পৃথিবীর বায়ুমণ্ডলকে বেষ্টন করে যে চৌম্বকীয় স্তর অবস্থান করে তাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। উল্লেখ্য, এটি বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর। বৈশিষ্ট্য: এই স্তরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব নেই বললেই চলে। 2. ইলেকট্রন প্রোটনের প্রাধান্য লক্ষ্য করা যায়। এই স্তরটি একটি চৌম্বক স্তর এবং চৌম্বক ক্ষেত্র হিসাবে বায়ুমণ্ডলের বহির্মণ্ডলে অবস্থান করছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।